এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আবারও এসে গেছি বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামস, বিএসসি নার্সিং, জিএনএম, এএনএম, জয়েন্ট এন্ট্রান্সের জন্য লাইফ সায়েন্স বিষয়ক GK20 নিয়ে। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, এছাড়া ভিডিওটি চটপট তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তাহলে চলো শুরু করা যাক। কোয়েশ্চেন নাম্বার 1, কাইম কি? কাইম কি? কাইম হচ্ছে পাকস্থলীর অর্ধপাচিত যে খাদ্যমণ্ড, তাকেই বলা হয় কাইম। তাহলে কাইম কাকে বলা হয়? কাইম হচ্ছে পাকস্থলীর অর্ধপাচিত খাদ্যমণ্ড, এটি হচ্ছে কাইম। কোয়েশ্চেন নাম্বার 2, কাইল কি? কাইল কি? কাইল হচ্ছে ক্ষুদ্রান্তে শোষণযোগ্য তরল এবং সরল খাদ্য উপাদানই হচ্ছে কাইল। তাহলে কাইল আমরা কাকে বলবো? কাইল আমরা বলবো ক্ষুদ্রান্তের শোষণযোগ্য তরল এবং সরল খাদ্য উপাদান। তাহলে কাইল কি? কাইল হচ্ছে ক্ষুদ্রান্তের শোষণযোগ্য তরল ও সরল খাদ্য উপাদান। কোয়েশ্চেন নাম্বার 3, দুধ তঞ্চনকারী উৎসেচকের নাম কি? দুধ তঞ্চনকারী উৎসেচকের নাম কি? দুধ তঞ্চনকারী উৎসেচকের নামই হচ্ছে কাইমোসিন। কি বললাম? কাইমোসিন। এই কাইমোসিন হচ্ছে দুধ তঞ্চনকারী উৎসেচকের নাম। তাহলে দুধ তঞ্চনকারী উৎসেচকের নাম কি? কাইমোসিন। এই কাইমোসিন হচ্ছে দুধ তঞ্চনকারী একটি উৎসেচক। কোয়েশ্চেন নাম্বার 4, অগ্নাশয়ের অ্যামাইলেজ উৎসেচককে আর কি নামে ডাকা হয়? অগ্নাশয়ের অ্যামাইলেজ যে উৎসেচক রয়েছে, তাকে আর কি নামে ডাকা হয়? তাকে আর যে নামে ডাকা হয় সেটি হচ্ছে অ্যামাইলোপসিন। সেটি কি? সেটি হচ্ছে অ্যামাইলোপসিন। তাহলে অগ্নাশয়ের অ্যামাইলেজ উৎসেচককে আর যে নামে ডাকা হয় সেটি হচ্ছে অ্যামাইলোপসিন। সেটি কি? সেটি হচ্ছে অ্যামাইলোপসিন। কোয়েশ্চেন নাম্বার 5, অগ্নাশয়ের লাইপেজ উৎসেচককে আর কি নামে ডাকা হয়? অগ্নাশয়ের লাইপেজ যে উৎসেচক রয়েছে, তাকে আর যে নামে ডাকা হয় সেটি হচ্ছে স্টিয়াপসিন। সেটি কি? স্টিয়াপসিন। তাহলে অগ্নাশয়ের লাইপেজ উৎসেচককে কি নামে ডাকা হয়? অগ্নাশয়ের লাইপেজ উৎসেচককে স্টিয়াপসিন নামে ডাকা হয়। কি নামে ডাকা হয়? স্টিয়াপসিন। কোয়েশ্চেন নাম্বার 6, খাদ্যবস্তুর বিশোষণ বা অ্যাবসর্পশন ক্ষুদ্রান্তের কোন অংশে ঘটে? খাদ্যবস্তুর বিশোষণ বা অ্যাবসর্পশন ক্ষুদ্রান্তের কোন অংশে ঘটে? ক্ষুদ্রান্তের নিম্ন অংশে, অর্থাৎ নিম্ন ক্ষুদ্রান্তে খাদ্যবস্তুর বিশোষণ বা অ্যাবসর্পশনটা ঘটতে দেখা যায়। তাহলে খাদ্যবস্তুর বিশোষণ বা অ্যাবসর্পশন ক্ষুদ্রান্তের কোন অংশে ঘটে? ক্ষুদ্রান্তের নিম্ন অংশে, অর্থাৎ আমরা লিখতে পারি নিম্ন ক্ষুদ্রান্তে। কোয়েশ্চেন নাম্বার 7, বিশোষণ একক বা ইউনিট অফ অ্যাবসর্পশন কাকে বলা হয়? বিশোষণ একক বা ইউনিট অফ অ্যাবসর্পশন কাকে বলা হয়? ক্ষুদ্রান্তের ভিলাসকে। কাকে বলা হয়? ক্ষুদ্রান্তের ভিলাসকে।
ক্ষুদ্রান্তের ভিলাসকে বিশোষণ একক বা ইউনিট অফ অ্যাবসর্পশন বলা হয়। কোয়েশ্চেন নাম্বার 8, মানুষের ক্ষুদ্রান্তে ভিলাইয়ের সংখ্যা কত? মানুষের ক্ষুদ্রান্তে ভিলাইয়ের সংখ্যা প্রায় 50 লক্ষ। কত বললাম? প্রায় 50 লক্ষ। তো মানুষের ক্ষুদ্রান্তে ভিলাইয়ের সংখ্যা তাহলে কত? মানুষের ক্ষুদ্রান্তে ভিলাইয়ের সংখ্যা হচ্ছে প্রায় 50 লক্ষ। কোয়েশ্চেন নাম্বার 9, ক্ষুদ্রান্তের শোষণ তল কি কারণে বৃদ্ধি পায়? ক্ষুদ্রান্তের যে শোষণ তল কি কারণে বৃদ্ধি পায়? ক্ষুদ্রান্তে কি থাকে? ভিলাই থাকে। ভিলাই কি? আঙুলের ন্যায় প্রবর্ধক, তাই তো? তো ক্ষুদ্রান্তের শোষণ তল কি কারণে বৃদ্ধি পায়? ক্ষুদ্রান্তে উপস্থিত ভিলাইয়ের কারণে। এই ভিলাই ক্ষুদ্রান্তের শোষণ তল বৃদ্ধি করে। তাহলে ক্ষুদ্রান্তের শোষণ তল কি কারণে বৃদ্ধি পায়? ভিলাইয়ের উপস্থিতির কারণে। কোয়েশ্চেন নাম্বার 10, ক্ষুদ্রান্তের এপিথেলিয়ামের মধ্য দিয়ে কি ধরনের খাদ্য বিশ্বসিত হতে পারে? ক্ষুদ্রান্তের এপিথেলিয়ামের মধ্য দিয়ে যে ধরনের খাদ্য বিশ্বসিত হতে পারে সেটি হচ্ছে কি বলতো? শর্করা। অর্থাৎ শর্করা জাতীয় খাদ্যের অ্যাবসর্পশন বা বিশোষণ ঘটে এই ক্ষুদ্রান্তের এপিথেলিয়ামের মধ্য দিয়ে। তাহলে ক্ষুদ্রান্তের এপিথেলিয়ামের মধ্য দিয়ে কি ধরনের খাদ্য বিশ্বসিত হতে পারে? শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য। কি বললাম? শর্করা বা কার্বোহাইড্রেট। এই শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য কিন্তু ক্ষুদ্রান্তের এপিথেলিয়ামের মধ্য দিয়ে বিশ্বসিত হতে পারে। কোয়েশ্চেন নাম্বার 11, কেবলমাত্র জলের বিশোষণ কোথায় ঘটে? কেবলমাত্র জলের বিশোষণ। এই জলের বিশোষণ কোথায় ঘটে? বৃহদন্ত্রে। তাহলে কেবলমাত্র জলের বিশোষণ কোথায় ঘটে? বৃহদন্ত্রে। কোয়েশ্চেন নাম্বার 12, কোন প্রকার খাদ্যবস্তু বিশ্বসিত হয় না কোথায়? কোন প্রকারের খাদ্যবস্তু বিশ্বসিত হয় না যেখানে, সেটি হচ্ছে বৃহদন্ত্রে। এই বৃহদন্ত্রে কোনো প্রকার খাদ্যবস্তু কিন্তু বিশ্বসিত হয় না। তাহলে কোন প্রকার খাদ্যবস্তু বিশ্বসিত হয় না কোথায়? বৃহদন্ত্রে। কোয়েশ্চেন নাম্বার 13, ব্যাপন প্রক্রিয়ায় পদার্থগুলি সহজেই ক্ষুদ্রান্ত থেকে রক্তস্রোতে প্রবেশ করে কেন? ব্যাপন প্রক্রিয়ায় পদার্থগুলি সহজেই ক্ষুদ্রান্ত থেকে রক্তস্রোতে প্রবেশ করে কেন? কারণ রক্তস্রোত বা আমাদের রক্তের থেকে ক্ষুদ্রান্তের গহ্বরের যে পরিপাকলব্ধ পদার্থ রয়েছে সেই ক্ষুদ্রান্তের গহ্বরের পরিপাকলব্ধ পদার্থের ঘনত্ব বেশি হয়। কি কারণে? রক্তের থেকে ক্ষুদ্রান্তের গহ্বরের পরিপাকলব্ধ পদার্থের ঘনত্ব বেশি হওয়ার কারণে। ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 14, ভিলাইয়ের শেষ প্রান্তে কি অবস্থান করে? ভিলাইয়ের শেষ প্রান্তে অবস্থান করে মাইক্রোভিলাই বা যাকে বলা হয় ব্রাশ বর্ডার। তাহলে ভিলাইয়ের শেষ প্রান্তে কি অবস্থান করে? মাইক্রোভিলাই বা ব্রাশ বর্ডার।
কোয়েশ্চেন নাম্বার 15, কার্বোহাইড্রেট পাচিত হয়ে কিসে পরিণত হয়? কার্বোহাইড্রেট পাচিত হয়ে কিসে পরিণত হয়? কার্বোহাইড্রেট পাচিত হয়ে পরিণত হয় একক শর্করায় বা মনোস্যাকারাইডে। কিসে পরিণত হয়? একক শর্করায়। কোয়েশ্চেন নাম্বার 16, ক্ষুদ্রান্তের মিউকাস স্তরের ওপরে সোডিয়াম আয়নের গাঢ়ত্ব বৃদ্ধি পেলে কি ঘটে? ক্ষুদ্রান্তের মিউকাস স্তরের ওপরে সোডিয়াম আয়নের যদি গাঢ়ত্ব বৃদ্ধি পায় তাহলে কি ঘটে? তাহলে গ্লুকোজের বিশোষণের যে হার সেটি বৃদ্ধি পায়। কি হয়? গ্লুকোজ বিশোষণের হারটা বৃদ্ধি পায়। তাহলে ক্ষুদ্রান্তের মিউকাস স্তরের ওপরে সোডিয়াম আয়নের গাঢ়ত্ব বৃদ্ধি পেলে কি হয়? গ্লুকোজ বিশোষণটা বৃদ্ধি পায়। কোয়েশ্চেন নাম্বার 17, ক্ষুদ্রান্তের মিউকাস স্তরের ওপরে সোডিয়াম আয়নের গাঢ়ত্ব হ্রাস পেলে কি ঘটে? ক্ষুদ্রান্তের মিউকাস স্তরের ওপরে সোডিয়াম আয়নের গাঢ়ত্ব যদি হ্রাস পায় তাহলে কি ঘটে? তাহলে গ্লুকোজ যে বিশোষণ সেটি হ্রাস পায়। কি ঘটে? গ্লুকোজ বিশোষণটা হ্রাস পায়। কোয়েশ্চেন নাম্বার 18, সিম্পোর্টস কোনগুলি? সিম্পোর্টস কোনগুলিকে বলা হয়? সিম্পোর্টস বলা হয় গ্লুকোজ এবং সোডিয়ামকে। কোনগুলিকে বলা হয়? গ্লুকোজ ও সোডিয়ামকে বলা হয় সিম্পোর্টস। কোয়েশ্চেন নাম্বার 19, কোন মৌল সক্রিয় পরিবহনের মাধ্যমে কোষ থেকে নির্গত হয়? কোন এমন মৌল রয়েছে যেটি সক্রিয় পরিবহনের মাধ্যমে কোষ থেকে নির্গত হয়? সেটি হচ্ছে সোডিয়াম। কি বললাম? সেটি কি? সেটি হচ্ছে সোডিয়াম। কোয়েশ্চেন নাম্বার 20, সক্রিয় পরিবহনের মাধ্যমে কোন জৈব অণু কোষে প্রবেশ করে? সক্রিয় পরিবহনের মাধ্যমে কোন জৈব অণু কোষে প্রবেশ করে? সক্রিয় পরিবহনের মাধ্যমে গ্লুকোজ। এই গ্লুকোজ নামক জৈব অণু কোষে প্রবেশ করে। তাহলে সক্রিয় পরিবহনের মাধ্যমে কোন জৈব অণু কোষে প্রবেশ করে? গ্লুকোজ। তাহলে ভিডিওটি এখানেই কমপ্লিট করছি। কারোর যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠাবে এবং আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে আপলোড ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।